সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, দেখতে আচ্ছা, আগের দিন আমরা প্রিভেন্টিভ মেইনটেনেন্সের শিডিউল কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে সেগুলো ডিসকাস করেছিলাম। আজকেও আমরা একবার সামারাইজড ম্যানারে দেখে নেব যে কি কি ফ্যাক্টরের উপরে ডিপেন্ডেন্ট দ্য প্রিভেন্টিভ মেইনটেনেন্স শিডিউল। তো দেখো, প্রিভেন্টিভ মেইনটেনেন্স শিডিউলটা ডিপেন্ড করছে যে ওয়ার্কিং কন্ডিশনটা কিরকম, যে প্ল্যান্টে ইকুইপমেন্টটা আছে সেই প্ল্যান্টের ওয়ার্কিং এনভায়রনমেন্টটা বা ওয়ার্কিং কন্ডিশনটা কিরকম। অনেক সময় দেখা যায় যে সামটাইমস থরো মেইনটেনেন্স মে বি নেসেসারি ইফ দ্য প্রোডাকশন রিকোয়ারমেন্ট নিডস দ্যাট দ্য মেশিন মে বি কেপ্ট রানিং টু কমপ্লিট দ্য প্রোডাকশন data quota, and it means that at a particular time production is most urgent and profitable than the cost of breakdown and down period of the machine during repair. মানে অনেক সময় দেখা যায় যে মেইনটেনেন্স করার থেকে মেশিনটাকে চালিয়ে যাওয়াটা বেশি জরুরি, কারণ মেশিনটা যদি চলে তাহলে প্রোডাকশন হতে থাকবে, প্রোডাকশন যত হতে থাকবে তত প্রফিট হবে, এবং সেই কারণে প্রোডাকশন চালিয়ে যাওয়ার জন্য যাওয়াটাই বেশি জরুরি। কারণ মেইনটেনেন্স করতে গিয়ে যে টাইম ওয়েস্টটা হতো বা যে সময়টা প্রোডাকশন বন্ধ থাকতো বা ডাউন টাইম দেখা দিত, সেটার জন্য বেশি লস হতো। তার থেকে বেটার যে প্রোডাকশনটা বন্ধই থাকতো, মানে প্রোডাকশনটা মানে চালু থাকলো, প্রোডাকশনটা চলতে থাকলো এবং মেইনটেনেন্সটা অতটা প্রাধান্য পেল না। তার মানে ওয়ার্কিং কন্ডিশনের উপরে এটা ডিপেন্ড করছে। And some industry find heavy load during particular period of the year, and during other period they are lightly loaded, during which the maintenance may be carried out. It means that the operating cycle of the plant affects the schedule. মানে কিছু কিছু প্ল্যান্ট এরকম থাকে যেটাতে বছরের কোনো পার্টিকুলার সময়ে বেশি লোড থাকে আর অন্যান্য সময়ে লোডটা কম থাকে। এক্সাম্পল হিসাবে আমি আগের দিন বলেছিলাম যে বিভিন্ন কটন মিলস গুলো বা উলেন মিলস গুলো যেগুলো পাঞ্জাবের দিকে আছে, যেখানে শীতের দিকে বেশি লোড থাকে, শীতের টাইমে বা উইন্টার সিজনে বেশি লোড থাকে, বছরের অন্যান্য সময়ে লোডটা কম্পারেটিভলি কম থাকে। আরেকটা এক্সাম্পল বলা হয়েছিল যে যে হাইডেল পাওয়ার প্ল্যান্টে ওয়াটার যে লেভেল সেটা অনেক বেশি থাকে ডিউরিং দ্য রেনি সিজন, যেটা অন্যান্য সময়ে বিশেষ করে গরমকালে বা শীতকালে সেই সময় যেহেতু ওয়াটার লেভেলটা কম থাকে, তো সেখানে ইলেকট্রিসিটি যে জেনারেশনটা সেটা কিন্তু অন্যান্য সিজনে বেশি হয় না, কম্পারেটিভলি কম হয়, যেখানে রেনি সিজনে জেনারেশনটা অনেক বেশি থাকে। সুতরাং সেখানে মেনটেনেন্স করতে গেলে রেনি সিজন বাদ দিয়ে করতে হবে। আবার থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেটা হচ্ছে যেটা সামার সিজন, যে সময় পিক লোড থাকে সে সময় প্রচুর জেনারেশন করতে হয়, কারণ সে সময় হাইডেল পাওয়ার প্ল্যান্টও জেনারেশনটা কম করে। সুতরাং থার্মাল পাওয়ার প্ল্যান্টকেই পুরো জেনারেশনের বেশিরভাগ পার্টটা ক্যারি করতে হয়। সুতরাং গরমকালে এটার মেনটেনেন্স করা সম্ভব নয়, কিন্তু যদি বর্ষাকালে দেখা যায় তখন কিন্তু হাইডেল পাওয়ার প্ল্যান্ট অ্যাক্টিভ হয়ে গেছে বা হাইডেল পাওয়ার প্ল্যান্ট ফুল ক্যাপাসিটিতে জেনারেশন করছে, তো সেই জায়গাতে যে থার্মাল পাওয়ার প্ল্যান্টস গুলো আছে সেগুলোতে মেনটেনেন্স করতে চাইলে বর্ষাকালে করা যেতে পারে। এইরকম ব্যাপার যে যেখানে মেনটেনেন্সটা কোন সময়ে করবে সেটা ডিপেন্ড করছে যে কোন সময়ে ওই ইকুইপমেন্টের বা ওই ইনস্টলেশনের উপরে লোডটা কম্পারেটিভলি কম থাকছে, তখনই মেনটেনেন্সটা করতে হবে। ঠিক আছে, আর একটা কি ফ্যাক্টরস থাকে আরো না, সামটাইমস দ্য কস্ট অফ মেইনটেনেন্স শিডিউল is more than the cost of replacement of the new machine. Hence, a replacement is available that will affect on the schedule of maintenance. মানে অনেক সময় দেখা যায় যে অনেক পুরনো যদি হয়ে যায় ইকুইপমেন্টটা, তাহলে সেটার মেইনটেনেন্স করতে যা খরচ তার থেকে সেই খরচে একটা নতুন মেশিন কিনে ফেলা সম্ভব, বা নতুন মেশিন কিনে সেই পুরনো মেশিনটাকে রিপ্লেস করে দেওয়াটা সম্ভব। সুতরাং এই রিপ্লেসমেন্টটা হচ্ছে অ্যাভেলেবেল যদি থাকে, তাহলে ওই মেশিনের আর মেইনটেনেন্সটা না করলেও চলবে। যদি রিপ্লেসমেন্টের জন্য যে মেশিনটা দরকার সেটা যদি অ্যাভেলেবেল থাকে, কাছাকাছি থাকে, তাহলে আর ওই পুরনো মেশিন রিপ্লেসমেন্ট করে দিলেই চলবে, সেটাকে আর মেইনটেনেন্স করার দরকার নেই। এটাও একটা ফ্যাক্টর, যে অ্যাভেলেবিলিটি অফ দ্য রিপ্লেসমেন্ট। নেক্সট হচ্ছে যে দ্য পজিশন অফ দ্য মেশিন ইন দ্য প্ল্যান্ট, that is whether one can easily carry out the maintenance or not, will it affect the maintenance schedule. এটা একটা ফ্যাক্টর যে ইকুইপমেন্টটার মেইনটেনেন্স করতে হবে সেই ইকুইপমেন্টটার কতটা মেইনটেনেন্স করাটা ইজিয়ার বা কতটা ইজিলি সেখানে মেইনটেনেন্স করাটা সম্ভব। অনেক মেশিন এমন থাকে যে মেশিনগুলো হয়তো ইজিলি অ্যাক্সেসেবল নয়, সেই মেশিনের ওই পার্টে পৌঁছে গিয়ে মেইনটেনেন্স করাটা মোটেই সহজ নয়।
তো সেসব জায়গায় যে সমস্ত মেশিনগুলো ইজিলি অ্যাক্সেসিবলই নয়, সেখানে মেনটেনেন্স করতে গেলে অনেক বেশি সময় নিয়ে, অনেক বেশি প্ল্যানিং করে, অনেক বেশি শিডিউল করে মেনটেনেন্স করতে হবে। আবার যেমন হচ্ছে ধরো একটা সাবস্টেশনের কথা যদি তোমাদেরকে বলি, সাবস্টেশনের মধ্যে তোমরা জানো যে ট্রান্সফরমার থাকে, ঠিক আছে? আমি ট্রান্সফরমার থেকে শুরু করলাম, সাবস্টেশনের ভেতরে আরো অনেক কিছুই থাকছে, আমি ট্রান্সফরমারের পার্ট থেকে শুরু করছি। ধরো একটা সাবস্টেশন, সেখানে একটা ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমারের ইনকামিং সাইডে মনে করো 33 কেভি ভোল্টেজ আছে, আর 11 কেভি ভোল্টেজ ধরো এইদিকে আছে, মানে লালটা হচ্ছে ধরো 33 কেভি, আর 11 কেভি হচ্ছে সবুজটা, ঠিক আছে? এটা ধরো 33 কেভি আর এটা ধরো 11 কেভি। হ্যাঁ, এবারে 11 কেভি যে পাওয়ারটা তৈরি হচ্ছে ট্রান্সফরমার থেকে বেরোচ্ছে যেটা, সেটা কি হয়, সেটা হচ্ছে ভায়া কেবিলের মাধ্যমে চলে যায় সুইচ গিয়ারে, ইনডোর সুইচ ইয়ার্ডে চলে যায় কেবিলের মাধ্যমে এটা চলে গেল একটা ইনডোর সুইচ গিয়ার গুলোর মধ্যে। এবারে সেই ইনডোর সুইচ গিয়ার যেগুলো হচ্ছে কন্ট্রোল রুমের ভেতরে থাকছে, সেই সুইচ গিয়ার গুলোর মধ্যে বিভিন্ন ধরনের সুইচ গিয়ার আছে। কি কি ধরনের সুইচ গিয়ার আছে? কিছু থাকে তোমার ইনকামিং সার্কিট ব্রেকার, কিছু থাকে ইনকামিং সার্কিট ব্রেকার, সেই ইনকামিং থেকে থাকে তোমার কতগুলো আউটগোয়িং, তারপরে থাকে একটা বাস কাপলার ধরো, তারপরে ধরো আরেকটা ইনকামিং, আরেকটা ট্রান্সফরমার থেকে আছে, ধরো আরেকটা তার আউটগোয়িং, ঠিক আছে? আমি এখানে নামগুলো দিয়ে দিচ্ছি। ধরো এটা সাপোজ আমার ইনকামার 1, এটা একটা ট্রান্সফরমার থেকে এসছে, এটা ধরো একটা ইনকামার 1, এটা ধরো একটা আউটগোয়িং 1, এটা ধরো একটা আউটগোয়িং 1, এটা ধরো একটা আউটগোয়িং 2, ঠিক আছে? এটা ধরো একটা বাস কাপলার, মানে একটা বাসের সঙ্গে আরেকটা বাসকে কাপল করবার জন্য এটা আছে। এটা ধরো আমার আউটগোয়িং 3, যেটা ওই সাবস্টেশন থেকে 3 নম্বর আউটগোয়িং যেটা বেরিয়েছে। এটা ধরো আউটগোয়িং 4, আর এটা ধরো আমার ইনকামার 2, ঠিক আছে? এটা হলো আমার ইনকামার 2। এখন এই ইনকামার গুলোতে পাওয়ার কোথা থেকে আসে? এটা একটা ট্রান্সফরমার, এই একটা ট্রান্সফরমার থেকে একটা ইনকামারে পাওয়ার চলে যাবে। আবার এরকম যদি আরেকটা ট্রান্সফরমার ওখানে থাকবে, ওই সাবস্টেশনে ধরো আরেকটা এরকম সিমিলার ট্রান্সফরমার আছে, সেটাও ধরো 11 কেভি তাতে বেরোচ্ছে, 33 কেভি ঢুকছে, 11 কেভি বেরোচ্ছে, এটাও ধরো 33 কেভি সাইড, আর এটা হচ্ছে 11 কেভি সাইড। এই 11 কেভি যেটা বেরিয়ে এলো, সেটা হচ্ছে আরেকটা ইনকামারে গিয়ে প্রবেশ করবে, ঠিক আছে? এরকম একটা সাবস্টেশনে হয়েই থাকে, এরকম পরিস্থিতি একটা সাবস্টেশনে হয়েই থাকে। এখন এই সাবস্টেশনের মধ্যে এই যে ইনকামার আর আউটগোয়িং, এগুলো হচ্ছে বাস বারের মাধ্যমে কানেক্টেড। এটা একটা বাস বার, এখানে থাকছে একটা বাস কাপলার, মানে এটা একটা সুইচ, বা এটাও একটা সার্কিট ব্রেকার ভেবে নাও, এটাও এক ধরনের সার্কিট ব্রেকার, কিন্তু এটা ধরো জেনারেলি অন বা অফ যা থাকতে পারে, পরিস্থিতি অনুযায়ী অন থাকতে পারে বা অফও থাকতে পারে। আর এটা একটা বাস বার। যদি আমরা ধরে নিই এই বাস কাপলারটা অন আছে, মানে এই টোটাল বাস বারটা অন অবস্থায় আছে, মানে এই টোটাল বাসটা কানেক্টেড। এই বাস কাপলার যদি অন থাকে, তাহলে এই বাসের সঙ্গে ওই বাসটা সম্পূর্ণরূপে কানেক্টেড হয়ে আছে, ঠিক আছে? এখন যদি তোমার দরকার হয় এই বাস কাপলারের মেনটেনেন্স করব, তোমার যদি মনে হয় এই যে বাস বারগুলো আছে ভেতরে, ওগুলোর মেনটেনেন্স করব, এবার ওটার মেনটেনেন্স করাটা তো অতটা তোমার ইজি নয়। কারণ কি, ওই বাস কাপলারের মেনটেনেন্স যদি তোমায় করতে হয়, অর্থাৎ বাস কাপলারগুলোকে খুলতে হবে, মানে বাস কাপলার নয়, সরি, এই বাস বারগুলোকে সম্পূর্ণরূপে খুলতে হবে, সেগুলোকে খুলে তার ইনসুলেশন রেজিস্ট্যান্স চেক করতে হবে, তার কন্ডাক্টিভিটি কিরকম আছে চেক করতে হবে, সেখানে কোনো ওয়্যার অ্যান্ড টিয়ার আছে কিনা কি চেক করতে হবে, যদি ইনসুলেশন ড্যামেজ হয়ে থাকে রি-ইনসুলেশন করতে হবে। এই যাবতীয় কাজ এই মেনটেনেন্সের মধ্যে পড়ে। এখন একটা সাবস্টেশনে যদি তুমি এই মেনটেনেন্সটা করতে চাও, তাহলে দেখো তোমাকে বাস বারগুলোতে হাত দিতে হচ্ছে। এবার এই একটা বাস বার মানে তো এমন নয় যে সেটার জন্য একটা কোনো আউটগোয়িং ফিডার বন্ধ করলেই হবে, সেটার জন্য সমস্ত ইনকামারটাকে বন্ধ করতে হবে, এবং যদি বাস কাপলার দিয়ে চলে তাহলে দুটো ইনকামারকেই বন্ধ করতে হবে। তার মানে টোটাল বাস শাটডাউন নিয়ে এই কাজ করতে হবে। তাহলে এই শাটডাউন পাওয়াটা মোটেই ইজি নয়। এতটা বড় শাটডাউন যদি নিতে হয় এবং তারপরে এগুলোকে খুলে মেনটেনেন্স করতে যথেষ্ট সময় লাগে। সুতরাং এই ধরনের যদি মেজর কোনো শাটডাউন নিতে হয়, তার জন্য একটা প্রচুর হিউজ টাইমের একটা পাওয়ারের আউটেজ হবে। সুতরাং এই ধরনের মেনটেনেন্স কেউ যদি মন করে যে আজকে হঠাৎ তার মনে হলো যে মেনটেনেন্স করব, যে কালকে সে এরকম একটা বাসবারের মেনটেনেন্স করতে লেগে গেল, সেটা বাস্তবে সম্ভব নয়। সুতরাং সেখানে কিন্তু প্রপার শিডিউল করতে হবে, শিডিউল করে তারপরে প্রপার সবাইকে জানিয়ে তবে গিয়ে মেনটেনেন্স করতে হবে। এটা কেন ইজি নয়? কারণ এই যে পার্টগুলো, এই যে বাস বারগুলো, এগুলো হচ্ছে সার্কিট ব্রেকারের ভেতরে বা সুইচ গিয়ারের মধ্যে এগুলো ইন্টারনালি আছে। এই সমস্ত পার্টগুলো কিন্তু ইজিলি অ্যাক্সেসিবল নয়, এই জায়গায় গিয়ে মেনটেনেন্স করাটা
ইজিলি করতে পারা যাবে না, কারণ ওটাতে পৌঁছাতে গেলে তার আগে অনেক কিছু কাজ করে তারপরে ওখানে যেতে হয়। সুতরাং এটা একটা এক্সাম্পল দিলাম যে এই পার্টটা কিন্তু মোটেই ইজিলি অ্যাক্সেসেবল নয়। সিমিলার আমি এটা ইনডোর সুইচ গিয়ারের ক্ষেত্রে বললাম, আউটডোরেও তোমরা দেখতে পাবে এই যে 33 কেবি যে লাইনগুলো, সেই বাস বার উপরেও একটা আউটডোরেও সুইচ ইয়ার্ড থাকে। আউটডোরে যে সুইচ ইয়ার্ড থাকে সেখানেও একটা ইনকামিং 33 কেবি আর একটা ধরো ইনকামিং 33 কেবি, দুটো যদি 33 কেবি থাকে সেখানে তার সঙ্গে রিলেটেড এখানেও তোমার বিভিন্ন বাস বার, একটা বাসের সঙ্গে আরেকটা বাস কানেক্টেড থাকে, মেন বাস এবং ট্রান্সফার বাস এরকম পরস্পর কানেক্টেড থাকে। এই যে আউটডোর সুইচ ইয়ার্ডেও যদি মেনটেনেন্স করতে হয় বাস বারগুলোর মেনটেনেন্স, অর্থাৎ যে ওভারহেড যে লাইনগুলো সেখানে আইসোলেটার আছে, সার্কিট ব্রেকার আছে, কারেন্ট ট্রান্সফরমার আছে, এই যাবতীয় পার্টসগুলোর যদি মেনটেনেন্স তোমাদের করতে হয় তার জন্য কিন্তু ইজিলি অ্যাক্সেসিবল কিছু নয়, তার জন্য টোটাল বাসবারের শাটডাউন দরকার। ঠিক আছে, তো এই সমস্ত জায়গাগুলোতে মেনটেনেন্স যদি করতে হয় সেটার জন্য যেহেতু অনেক কিছু পার্ট বা অ্যাক্সেসরিজকে তার সঙ্গে বন্ধ করতে হয়, সেই জন্য এগুলোর মেনটেনেন্স করতে গেলে আগে থেকে প্রপার প্ল্যানিং এবং শিডিউলিং করাটা জরুরি। এগুলো ইজিলি অ্যাক্সেসেবল নয়। আবার কিছু কিছু পার্ট হয়তো ইজিলি অ্যাক্সেসেবল। যদি তুমি মনে করো যে এখানে আমি বাসবারের মেনটেনেন্স করবো না, আমি কেবলমাত্র এই যে আউটগোয়িং 1 লিখেছি এর যে সার্কিট ব্রেকারটা আছে তার মেনটেনেন্স করবো, তার জন্য তোমার অত প্ল্যানিং করার কিছু অতটাও জরুরি নয়। তুমি খালি এই আউটগোয়িং 1 এর যে লোডটা সেটা অন্য কোনো ফিডারের উপর যদি চাপিয়ে দিতে পারো চাপিয়ে দেবে, এবং তারপরে এর সার্কিট ব্রেকারটাকে ট্র্যাক ডাউন করে বার করে তার মেনটেনেন্স করতে পারো। তার জন্য কিন্তু অতটা শাটডাউন দরকার হচ্ছে না বা অতটা পাওয়ার ইন্টারাপশন হচ্ছে না। কিন্তু যে সমস্ত জায়গায় মেজর পাওয়ার ইন্টারাপশন হতে পারে বা যেটার জন্য অনেকগুলো শিডিউল, মানে অনেকগুলো জায়গায় প্রোডাকশন বন্ধ হতে পারে বা অনেকগুলো জায়গায় পাওয়ারের ইন্টারাপশন হতে পারে, সেই রকম জায়গাগুলোতে যেখানে পৌঁছানোটা সহজ নয়, সেই সমস্ত জায়গাতে মেনটেনেন্স করতে গেলে অনেক বেশি প্ল্যানিং এবং শিডিউলিং এর প্রয়োজন। তো এই ব্যাপারটা একটা প্রিভেন্টিভ মেইনটেনেন্সের শিডিউলটাকে এফেক্ট করে, যে জিনিসটা কতটা ইজিলি অ্যাক্সেসেবল, কতটা ইজিলি তাতে মেইনটেনেন্স করা সম্ভব, সেটা কিন্তু মেইনটেনেন্স শিডিউলটাকে ডিপেন্ড মানে এফেক্ট করবে। এখন যদি কেউ মনে করে যে প্রত্যেক সপ্তাহে একবার করে বাসবার মেইনটেনেন্স করব, সেটা সম্ভব নয়। কিন্তু প্রত্যেক সপ্তাহে যদি মনে করে এক একটা সার্কিট ব্রেকারের আমি ব্রেকডাউন মানে এক একটা সার্কিট ব্রেকারকে মেইনটেনেন্স করব, সেটা সম্ভব। কিন্তু যদি মনে করে বাসবারকে আমি প্রতি সপ্তাহে শাটডাউন করে মেইনটেনেন্স করব, সেটা সম্ভব নয়। সুতরাং দেখতে হবে যে ইকুইপমেন্টটা কি, তার মেইনটেনেন্স করাটা কতটা ইজি বা কতটা জিনিসটা অ্যাক্সেসেবল, সেটা দেখতে হবে। এবং এটা তো আগেই বলা হয়েছে যে কোনো মেশিনের যদি অনেক দিন হয়ে যায়, অনেক বয়স হয়ে যায়, সেক্ষেত্রে তার মেইনটেনেন্স করতে যে খরচ তার থেকে ওই দামে অন্য একটা মেশিন নতুন করে কিনে ফেলাও সম্ভব হতে পারে। তো সেই কারণে সেক্ষেত্রে মেশিনটাকে রিপ্লেস করে ফেলাটাই যুক্তিযুক্ত হবে। ঠিক আছে, মেশিনটা মেইনটেনেন্স করার পরিবর্তে তার রিপ্লেসমেন্টটাই কম্পারেটিভলি লোয়ার কস্টে হবে। তাহলে ফ্যাক্টরগুলোকে যদি আমরা সামারাইজ করি, সামারাইজড ম্যানারে এরকম লেখা যেতে পারে যে প্রথমত হচ্ছে মোড অফ অপারেশন অফ দ্য প্ল্যান্ট। মোড অফ অপারেশন মানে কন্টিনিউয়াসলি চলছে কি টাইম মাঝে বন্ধ থাকছে তারপরে চলছে, এই রকম। মেশিনটা কন্টিনিউ যদি চলে তাহলে একরকম তার মেইনটেনেন্স শিডিউল, যদি মাঝে মাঝে সময় দিয়ে চলে তার মেইনটেনেন্স শিডিউল আরেক রকম। নেক্সট হচ্ছে কস্ট অফ দ্য প্ল্যান্ট আউটেজ ডিউ টু দ্য ফেইলিওর এগেনস্ট দ্য কস্ট অফ মেইনটেনেন্স। যদি কোনো প্ল্যান্টের ইকুইপমেন্ট যেটার মেইনটেনেন্স আমরা করবার কথা ভাবছি সেটার মেইনটেনেন্স না করে ধরো সেটার ব্রেকডাউন হয়ে গেল, সেটার ব্রেকডাউন হলে প্ল্যান্টের প্রোডাকশন বন্ধ থাকবে। প্রোডাকশন বন্ধ থাকলে কতটা কস্ট হচ্ছে, মানে কতটা কস্ট ফিনান্সিয়াল লস হচ্ছে প্রোডাকশনটা বন্ধ থাকার জন্য, সেইটার হিসাব করতে হবে। এবং যদি আমরা মেইনটেনেন্স করি, মেইনটেনেন্স করবার জন্য যে সময়টা বন্ধ থাকছে সেই সময়ে কতটা লস হচ্ছে বা মেইনটেনেন্স করতে কতটা খরচ হচ্ছে, এই দুটোকে কম্পেয়ার করতে হবে। সেই কম্প্যারিজনের ভিত্তিতে প্রিভেন্টিভ মেইনটেনেন্সের শিডিউল তৈরি করতে হবে। ঠিক আছে, যদি দেখা যায় যে ধরো প্ল্যান্টের যদি আউটেজ হয়ে যায়, প্ল্যান্টের আউটেজ মানে কি, প্ল্যান্টের প্রোডাকশন বন্ধ হয়ে যায়, কি জন্য বন্ধ হবে? ইকুইপমেন্টের ব্রেকডাউনের জন্য বন্ধ হবে। ধরা যাক প্ল্যান্টের ইকুইপমেন্টটা ব্রেকডাউন হলো, যে প্ল্যান্টের মানে প্রোডাকশন বন্ধ হয়ে গেল। প্রোডাকশন বন্ধ হওয়ার জন্য মনে করো 100 টাকা ক্ষতি হয়। ঠিক আছে, ধরো প্রোডাকশন বন্ধ হয়ে গেল, তার জন্য ধরো আমার 100 টাকার ক্ষতি হচ্ছে, 100 টাকার ধরো ক্ষতি হচ্ছে প্রোডাকশনটা বন্ধ থাকার জন্য। আর ধরো হচ্ছে প্রোডাকশন এইটা 100 টাকার ক্ষতি হলো, তো মানে প্রোডাকশন বন্ধ থাকার জন্য হচ্ছে। এবার যদি আমরা মেইনটেনেন্স করি, মেইনটেনেন্স যদি আমরা করি সেই সময় তো আর প্ল্যান্টটাকে চালিয়ে রেখে মেইনটেনেন্স করা সম্ভব নয়।
প্ল্যান্টটাকে বন্ধ করেই মেনটেনেন্সটা করতে হয়। তো ধরো সেই ধরনের যে মেনটেনেন্স, সেই সমস্ত মেনটেনেন্স অ্যাক্টিভিটিগুলোর জন্য হয়তো দেখা যাচ্ছে যে আমার এক একবার যে শাটডাউনটা লাগছে, মেশিনটা যখন আমরা এমনি নর্মাল অবস্থায় আছে তাও আমরা প্রিভেন্টিভ মেনটেনেন্স করছি, ধরো প্রিভেন্টিভ মেনটেনেন্স করতে আমার যে শাটডাউনটা লাগছে সেই কারণেও তো প্রোডাকশনটা বন্ধ হচ্ছে। তো সেটার জন্য মনে করো 2 টাকা করে আমার খরচ হচ্ছে, এবং মেনটেনেন্স করতে হয়তো আরো 2 টাকা খরচ হচ্ছে, তাহলে টোটাল এক একবার মেনটেনেন্স করতে কত করে খরচ হচ্ছে? 4 টাকা করে খরচ হচ্ছে। ঠিক আছে, আমি এটা এক্সাম্পল হিসাবে বলছি যে এক একবার মেনটেনেন্স করতে আমার 4 টাকা করে খরচ হচ্ছে। এখন যদি আমরা দেখি যে এই 4 টাকা খরচ এক একবার মেনটেনেন্স করতে আমার যাচ্ছে, আর একবার ব্রেকডাউন হলে আমার 100 টাকা বেরিয়ে যাচ্ছে, এটা যদি হয় তাহলে মেনটেনেন্স করাটাই জাস্টিফাইড হবে। তাহলে কি মেনটেনেন্স করাটাই জাস্টিফাইড হবে, কারণ আমার ব্রেকডাউনের যা খরচ সেটা হচ্ছে 100 টাকা, আর অন্যদিকে মেনটেনেন্স করার খরচ হচ্ছে 4 টাকা। সুতরাং আমরা দেখতেই পাচ্ছি যে প্রোডাকশন আউটেজের জন্য যে লস সেটা অনেক বেশি হচ্ছে। এবার যদি এমন হয়, ধরো প্রোডাকশন যদি লস হয় আমার, ধরো সে আমার ব্রেকডাউন হলো, ব্রেকডাউনের জন্য ওটাকে সারাতে হয়তো আমার খুব একটা বেশি কস্ট বিয়ার করতে হচ্ছে না, হয়তো আমার 10 টাকা খরচ হচ্ছে। ঠিক আছে, হয়তো প্রোডাকশন বন্ধ হলে আমার 10 টাকা খরচ হচ্ছে। অন্যদিকে যদি আমরা মেনটেনেন্স করতে যাই রেগুলারলি, রেগুলারলি হয়তো মেনটেনেন্স করতে গিয়ে হয়তো আমার 15 টাকা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন আমরা মেনটেনেন্স করছি, ধরো 15 টাকা নয়, ধরো আমি ফর এক্সাম্পল এটাকেও বলছি, ধরো 10 টাকাই লাগছে মেনটেনেন্স করতেও আমার, 10 টাকা লাগছে, অন্যদিকে বন্ধ যখন থাকছে প্ল্যান্টের শাটডাউন হয়ে যাচ্ছে তখনও 10 টাকা লাগছে। সেখানে কি করবো? সেখানে নিশ্চয়ই আমার মেনটেনেন্স অতটাও করা জাস্টিফাইড হবে না। ঠিক আছে, সো এটা দেখতে হবে যে মেনটেনেন্স করতে গিয়ে আমার কতটা লাভ হচ্ছে, আমার প্রোডাকশন আউটেজ হলে যতটা লস হয় সেটাকে আমরা কতটা সেভ করতে পারছি। যদি দেখি যে আমরা মেনটেনেন্স যদি রেগুলারলি করি, তার থেকে তাতে যে মানে আমার খরচ হচ্ছে বা তার জন্য যে প্রোডাকশনটা লস হচ্ছে, তার থেকে যদি একবার ব্রেকডাউন হয়ে যায় সেক্ষেত্রে যতটা লস হবে তার মানটা অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে মেনটেনেন্স শিডিউল একরকম হবে। আর যদি দেখা যায় যে দুটো কম্পেয়ারেবল, মানে ব্রেকডাউন হলে সেটার জন্য প্রোডাকশনের যা লস হচ্ছে সেটার সঙ্গে আমার মেনটেনেন্স করতে গিয়ে যে প্রোডাকশন লস এবং যে কস্ট হচ্ছে সেটা কম্পেয়ারেবল, মানে কাছাকাছি, সেক্ষেত্রে অতটাও মেনটেনেন্সটা জাস্টিফাইড নয়। সুতরাং এই ব্যাপারটা ইকোনমিক্যালি অ্যানালাইজ করতে হবে, ইকোনমিক্যালি অ্যানালাইজ করে তোমাদেরকে বুঝতে হবে যে প্রিভেন্টিভ মেনটেনেন্স শিডিউলটা কিরকম হওয়া উচিত। নেক্সট হচ্ছে কনসিকুয়েন্স অফ আউটেজ, মানে এটার মানে হচ্ছে যে আউটেজের ফলে কি হতে পারে, কতটা প্রোডাকশনের লস হতে পারে, কতটা কি তার এফেক্ট হতে পারে। আউটেজ যদি হয়ে যায়, ব্রেকডাউন যদি হয়ে যায়, তার ফলাফলটা কত হতে পারে সেটাকে অ্যানালাইজ করতে হবে। নেক্সট হচ্ছে কস্ট অফ স্ট্যান্ড বাই মেশিন অর ইকুইপমেন্ট। এমন হতে পারে যে একটা মেশিন আমার খারাপ হতে পারে প্ল্যান্টে, কিন্তু তার পরিবর্তে আমি কি করতে পারি, সেটাকে যদি আমি তার জন্য প্রোডাকশন লস না চাই, আমি একটা ব্যাকআপ রাখতে পারি বা একটা স্ট্যান্ড বাই মেশিন বা ইকুইপমেন্ট কিনে রাখতে পারি। এখন সেটাকে দেখতে হবে যে সেই স্ট্যান্ড বাই মেশিন যদি কিনে রাখি তার জন্য কত খরচ হতে পারে, সেটার খরচটা কত, সেটাও একটা ফ্যাক্টর। যদি দেখা যায় যে আমরা একটা ব্যাকআপ মেশিন কিনতে আমার সেরকম খরচ নেই, আমরা মোটামুটি সেই কম কস্টে বা সেই ব্যাকআপ ইকুইপমেন্ট কিনতে গিয়ে যা খরচ হবে সেটা জাস্টিফাইড যদি দেখা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কম মেনটেনেন্স করলেও চলবে, আমাদের যে ইকুইপমেন্টটা আছে সেটার মেনটেনেন্স অতটা না করলেও চলবে, কারণ আমাদের কাছে ব্যাকআপ ইকুইপমেন্ট অলরেডি আছে। নেক্সট হচ্ছে লাইকলিহুড অফ ফেলিওর, মানে কোনো জায়গা মেশিনের কোনো পার্টস তার ফেলিওর হওয়ার সম্ভাবনা কতটা, বা কোনো মেশিনের ফেলিওরের চান্স কতটা, সেটাকে বুঝতে হবে। দেখা যায় যে কোনো মেশিন হয়তো খুব তাড়াতাড়ি ফেলিওর হয়, মাঝে মধ্যেই তার ব্রেকডাউন হয়, তার ক্ষেত্রে মেনটেনেন্স একরকম হবে, প্রচুর মেনটেনেন্স করতে হবে। আবার দেখা যায় কোনো মেশিন বছরের পর বছর চলছে, সেরকম তার ফেলিওরের হিস্ট্রি নেই, তাহলে তার ক্ষেত্রে মেনটেনেন্স আর এরকম হবে। এগুলো এক্সপিরিয়েন্স থেকে আসবে। মেশিনটা দীর্ঘদিন যদি চলে থাকে তার এক্সপিরিয়েন্স থেকেই আমরা জানতে পারবো যে কোন মেশিনের মেনটেনেন্সটা কতটা লেভেলে করা উচিত। এবং তারপরে হচ্ছে রিপ্লেসমেন্ট স্ট্র্যাটেজি। যদি মেশিন খারাপ হয়ে যায়, ইকুইপমেন্ট যদি খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট করবার স্ট্র্যাটেজিটা কি হবে, সেই রিপ্লেসমেন্ট করাটা কতটা ইজিয়ার, রিপ্লেসমেন্ট করা কি আদৌ ইজি না অনেক কঠিন, সেটা জানতে হবে। যেমন ধরো একটা সাবস্টেশনে আমাদের যে ট্রান্সফরমার গুলো থাকে সেগুলো কি ধরনের ট্রান্সফরমার, এই সাবস্টেশনের ট্রান্সফরমার গুলো হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার। ঠিক আছে, এই ট্রান্সফরমার যেগুলো সাবস্টেশনে থাকে এগুলো হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার। হ্যাঁ, পাওয়ার ট্রান্সফরমার, এগুলো হিউজ পাওয়ার নিয়ে কাজ করে, মানে এতে পাওয়ার অনেক লেভেল অনেক বেশি থাকে। এগুলো হচ্ছে ধরো 10 MVA, 6.3 MVA ইত্যাদি হায়ার রেটিং এর, এগুলো হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার।
এখন এই এক ধরনের ট্রান্সফরমার হয়, আবার আমাদের থাকে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার যেগুলো পোলের ওপরে থাকে, সেগুলো রেটিং কিরকম হয়? পাওয়ার ট্রান্সফরমারের রেটিং ধরো 10 MVA হতে পারে, ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিলাম। অন্যদিকে ডিস্ট্রিবিউশন যে ট্রান্সফরমার গুলো ডিটিআর, সেগুলো রেটিং কিরকম হয়? ডিটিআর এর রেটিং হচ্ছে, সে ধরো 25 KVA হতে পারে, 63 KVA হতে পারে, সে হয়তো 100 KVA হতে পারে, 160 KVA হতে পারে, ইত্যাদি রেটিং এর ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার হয়। এখন কোনটাকে রিপ্লেস করাটা ইজিয়ার? যদি সাবস্টেশনের একটা পাওয়ার ট্রান্সফরমার খারাপ হয়ে যায়, তার জন্য তো একটা পুরো এলাকা সাফার করবে, এবং তার সঙ্গে শুধু তাই নয়, এই পাওয়ার ট্রান্সফরমার যদি খারাপ হয়, তাহলে সেই পাওয়ার ট্রান্সফরমারটাকে রিপ্লেস করে সেখানে অন্য নতুন ট্রান্সফরমার বসানো, তার জন্য যে হিউজ কস্ট লাগবে বা যে ম্যান পাওয়ার লাগবে, সেটা অনেক বেশি, অনেক বেশি লাগে। একটা পাওয়ার ট্রান্সফরমারকে যদি আমাকে রিপ্লেস করতে হয় খারাপ হয়ে গেলে, অন্য জায়গা থেকে একটা ধরো পাওয়ার ট্রান্সফরমার নিয়ে এসে সাবস্টেশনে বসাতে হবে, সেটা অনেক বেশি খরচ সাপেক্ষ এবং তার জন্য প্রচুর পরিশ্রমও লাগে, ঠিক আছে, এবং তার জন্য অনেক টেস্টিং ইত্যাদির প্রয়োজন হয়। কিন্তু যদি আমার একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার খারাপ হয়ে যায়, পোল মাউন্টেড যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, সেটাকে রিপ্লেস করবার জন্য কিন্তু অতটাও কিছু ম্যান পাওয়ার লাগে না, কারণ এর সাইজ অনেক ছোট এবং এখানে অত বেশি টেস্টিং করারও প্রয়োজনীয়তা নেই। সুতরাং ইকুইপমেন্টের গুরুত্বটা বুঝতে হবে, যে ইকুইপমেন্টটা কতটা গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে সেটা রিপ্লেসমেন্টটাও স্ট্র্যাটেজিটা কিরকম হতে পারে। মানে পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে রিপ্লেসমেন্ট স্ট্র্যাটেজি অনেক বেশি লাগে, অনেক বেশি রিপ্লেসমেন্ট করাটা ডিফিকাল্ট, কিন্তু ডিটিআর রিপ্লেসমেন্ট করবার জন্য অতটাও রিপ্লেসমেন্টের জন্য অতটাও পরিশ্রম করতে হয় না, কম্পারেটিভলি অনেক কম পরিশ্রমেই কাজটা করা সম্ভব। তো যে কারণে পাওয়ার ট্রান্সফরমারের যে লেভেলে মেনটেনেন্স করতে হবে, নিশ্চয়ই ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের সেই লেভেলে মেনটেনেন্স করাটা সম্ভব নয় বা উচিত নয়। তো এইটা একটা ফ্যাক্টর, এটা একটা উদাহরণ দিয়ে আমি বললাম যে রিপ্লেসমেন্ট স্ট্র্যাটেজিটা ইকুইপমেন্টের ক্ষেত্রে কিরকম। যদি ইকুইপমেন্টটা রিপ্লেস করাটা ইজিয়ার হয়, তাহলে তার কম মেনটেনেন্স করলেও চলে, কিন্তু সেটা যদি রিপ্লেস করাটা খুব ডিফিকাল্ট হয়, তাহলে মেনটেনেন্সটা রেগুলারলি করতে হবে, ঠিক আছে। এখান থেকে আমরা প্রিভেন্টিভ মেইনটেনেন্সের যে বিভিন্ন ফ্যাক্টর তার শিডিউলটাকে এফেক্ট করে, সেই ফ্যাক্টরস গুলো নিয়ে আগেও ডিসকাস করেছি, আজকে আমরা সামারাইজড ওয়েতে আরেকবার এগুলো দেখে নিলাম, ঠিক আছে। এটা নিয়ে কারোর কোনো সন্দেহ আছে? বলো, এই যে আজকে যেগুলো বলা হলো, এগুলো কোনো ডাউট কারোর থাকলে বলো। মুশারফ শেখ? Yes, sir. Yes, sir. তুমি দু একটা ফ্যাক্টরের নাম বলতে পারবে যার উপরে প্রিভেন্টিভ মেইনটেনেন্সের শিডিউল ডিপেন্ড করছে? হ্যাঁ স্যার, বলো। মোড অফ operation of the plant, মোড অফ অপারেশন অফ দ্য প্ল্যান্ট, consequences of outage, কনসিকুয়েন্সেস অফ আউটেজ, ঠিক। cost of standby machine or equipment. এটা একটু এক্সপ্লেন করো, কস্ট অফ স্ট্যান্ড বাই মেশিন মানেটা কি? এটা কিভাবে প্রিভেন্টিভ মেইনটেনেন্স শিডিউলকে এফেক্ট করতে পারে? যদি কোনো মেশিন খারাপ হয়ে যায় এবং সেটাকে মানে ওভারকাম করার জন্য আরেকটা মেশিন রেখে দিতে হবে। হুম, এটার খরচ কত হচ্ছে সেটা হিসাব করতে হবে। যদি হ্যাঁ। দেখা যায় যে কম খরচেই রাখা সম্ভব, তাহলে মেশিনটার অত মেইনটেনেন্স না করলেও চলবে, কম খরচেই যদি সেটা রিপ্লেসমেন্ট আর একটা মেশিন পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসবো আমাদের আরেকটা টপিকের ওপরে, যেটার নাম হচ্ছে টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স, ঠিক আছে। টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স, অথবা সংক্ষিপ্তভাবে একে টিপিএম বলা হচ্ছে। এটা কি না, টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স is a strategy that operates according to the idea that everyone in a facility should participate in maintenance rather than just the maintenance team. This approach uses the skills of all employees and seeks to incorporate maintenance into everyday performance of a facility. এই টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স এটা হলো একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে। এটার এই স্ট্র্যাটেজিটার আইডিয়াটা এখান থেকেই এসেছে যে কোনো প্ল্যান্টে যারা কাজ করছে, একটা প্ল্যান্টে অনেক লোক কাজ করে, তাদের মধ্যে কিছু লোক হয়তো অপারেশনের কাজে যুক্ত থাকে, যাদের কাজ শুধুমাত্র মেশিনটাকে অপারেট করা, মেশিনটাকে খারাপ হলেও তাকে সারানোটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। আবার কিছু লোক থাকে ডেডিকেটেডলি মেইনটেনেন্সের লোক, তাদের কাজ হচ্ছে মেশিন যদি খারাপ হয় তাহলে সেটাকে সারানোর ব্যবস্থা করা, বা মেশিন যাতে খারাপ না হয় তার জন্য যা করণীয় সেই কাজগুলোকে করা, সেগুলো হচ্ছে মেইনটেনেন্সের লোকের কাজ। আবার কিছু লোক থাকে টেস্টিং করা, তাদের কাজই হচ্ছে যে বিভিন্ন জায়গায় ইকুইপমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলোকে যাচাই করে দেখা, কোনো
তার ত্রুটি আছে কিনা সেগুলোকে বিচার করা, এগুলো হচ্ছে টেস্টিং টিমের কাজ। এরকম কিছু টিম থাকে কন্ডিশন মনিটরিং, যারা প্রিভেন্টিভ হ্যালো হ্যালো স্যার হ্যালো, শুধু কি আমার গেল না স্যার। সবার গেল? সবার গেছে সবার সবার। সবার স্যারের পাওয়ার চলে গেছে। পাওয়ার ফেলিওরের জন্য এটা কেটে গিয়েছিল। তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ এখন? হ্যাঁ স্যার। আচ্ছা, তো টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স এই টপিকটা আমরা ডিসকাস করছিলাম। যে টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স মানে হচ্ছে যে কোনো প্ল্যান্টের মধ্যে বা কোনো ফেসিলিটির মধ্যে যে সমস্ত ব্যক্তিরা কাজ করছে, মেইনটেনেন্স করাটা হচ্ছে সকলেরই দায়িত্ব। ঠিক আছে, মেইনটেনেন্স মানে একটা প্ল্যান্টের মধ্যে বিভিন্ন ধরনের পার্সোনেল থাকে। কিছু থাকে অপারেটিং পার্সোনেল, যারা কেবলমাত্র অপারেশনের কাজে যুক্ত থাকে। কোনো মেশিন চালানোটা তাদের কাজ, মেশিনটা অন অফ করা তাদের কাজ, এই বা কন্ট্রোল করাটা তাদের কাজ। এটা হচ্ছে অপারেশন টিম। আবার আছে মেইনটেনেন্স টিম, তাদের কাজ হচ্ছে মেশিন যদি খারাপ হয়, মেশিন যদি খারাপ হয়ে থাকে কোনো কারণবশত, তাহলে সেই মেশিনটাকে সারানোর ব্যবস্থা গ্রহণ তারাই করে, মেইনটেনেন্স টিম। আচ্ছা দেখো, অপারেশনের টিম আছে, মেইনটেনেন্সের টিম আছে, আবার হচ্ছে ধরো বিভিন্ন টেস্টিং এর টিম আছে। তো প্ল্যান্টের মধ্যে বিভিন্ন রকমের টিম কাজ করে। এখন এই টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স বলছে যে মেইনটেনেন্সটা সকলের দায়িত্ব। এর আগে টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স যদি না থাকে, তাহলে সেখানে মেইনটেনেন্সের অ্যাক্টিভিটি যদি কিছু করতে হয়, কোনো মেশিন যদি সারাতে হয় বা কোনো মেশিন যাতে খারাপ না হয় তার জন্য যদি কোনো ব্যবস্থা গ্রহণ, প্রিভেন্টিভ মেইনটেনেন্স করতে হয়, সব দায়িত্ব মেইনটেনেন্স টিমের। বাকি অপারেশনের বা টেস্টিং এর এই দায়িত্ব কিছু নেই। ঠিক আছে, কিন্তু যারা টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স এটাই বলছে যে প্ল্যান্টে যারা কাজ করছে বা ফেসিলিটির মধ্যে যারা কাজ করছে সকলকে দায়িত্ব নিতে হবে। মানে মেইনটেনেন্স করাটা যেন প্রত্যেকের দায়িত্বের মধ্যে পড়ে। ঠিক আছে, এই অ্যাপ্রোচটা নিতে হবে। এই অ্যাপ্রোচটা যদি নেওয়া যায় তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে এখানে প্রত্যেকটা ব্যক্তি যারা সেই প্ল্যান্ট বা ফেসিলিটির মধ্যে কাজ করছে তাদের যা যা স্কিল আছে, মানে অপারেশনে যারা কাজ করছে সেই সমস্ত ব্যক্তির কিছু স্কিল আছে, যারা টেস্টিং এর আছে তাদের কিছু স্কিল আছে। সমস্ত ব্যক্তিদের স্কিলটাকে যে প্ল্যান্ট বা যে কোম্পানি তারা ইউটিলাইজ করতে পারছে। সকলেই যেহেতু মেইনটেনেন্সটাকে নিজেদের কাজ বলেই ভাবছে। ঠিক আছে, শুধুমাত্র মেইনটেনেন্স পার্সোনালদের দায়িত্ব মেইনটেনেন্স করা, এই মানসিকতাটা কেউ রাখছে না, যার ফলে ঠিক আছে, এই যে অপারেশন মেইনটেনেন্স এবং এই অপারেশনের যে টিম, তাদেরও দায়িত্ব হচ্ছে যে এই মেইনটেনেন্সের যে যাবতীয় অ্যাক্টিভিটি সেগুলোকে তারাও নিজেদের কাজ বলেই ভাববে। মানে সেগুলোকে ভাববে না যে কেবলমাত্র মেইনটেনেন্স টিমের কাজ। এই অ্যাপ্রোচটাই হচ্ছে টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স। তাহলে কারা পার্টিসিপেট করবে টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্সে? আন্ডার দ্য টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স ফিলোসফি, এভরিওয়ান ফ্রম দ্য টপ লেভেল ম্যানেজমেন্ট to equipment operators should participate in the maintenance. মানে এখানে একদম টপ লেভেল অফ দ্য ম্যানেজমেন্টে যারা টপ পার্সোনেল আছে
তারা থেকে শুরু করে একদম লোয়ার লেভেল, অর্থাৎ যারা মেশিনটা অপারেট করছে সেই লেভেল পর্যন্ত প্রত্যেকে এই মেনটেন্যান্সের মধ্যে পার্টিসিপেট করবে। কিভাবে করবে না, প্রত্যেকটি মেম্বার তাদের নিজস্ব ভাবে বা নিজস্ব ওয়েতে পার্টিসিপেট করবে। সেগুলো এবার দেখা যাক কিভাবে। প্রথমত হচ্ছে টপ ম্যানেজমেন্ট অ্যান্ড রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার্স, তারা কিভাবে পার্টিসিপেট করবে। ম্যানেজমেন্ট শুড be involved in the TPM মানে total productive maintenance by promoting it as a corporate policy, মানে যে কর্পোরেট এই টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্সটাকে অ্যাডপ্ট করবে, কর্পোরেট মানে কোনো সংস্থা যারা এটাকে অ্যাডপ্ট করছে, যারা টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স পলিসিটাকে মেনে চলছে, সেখানে যে ম্যানেজমেন্ট যারা আছে, ম্যানেজমেন্ট মানে টপ অফিসিয়ালস, কোম্পানির যারা টপ অফিসিয়ালস আছে তারা পর্যন্ত এই টিপিএম অর্থাৎ টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্সের মধ্যে ইনভলভ হবে। এবং রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার্স অলসো নিড টু বি ইনভলভড। ঠিক আছে, এই একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার্স, ঠিক আছে, তারা হচ্ছে বিভিন্ন কম্পিউটারাইজড যে সিস্টেমের মধ্যে থাকা যে সিএমএমএস অর্থাৎ কম্পিউটারাইজড মেইনটেনেন্স ম্যানেজমেন্ট সিস্টেম। এই কম্পিউটারাইজড মেইনটেনেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে যে সমস্ত ডেটাগুলো আছে, মেইনটেনেন্সের যে ডেটাগুলো আছে সেগুলোকে অ্যানালিসিস করবে এবং তারপরে তারা বিজনেস যে ইনসাইট মানে সেই বিভিন্ন যার যা দায়িত্ব সেই ব্যাপারগুলোকে সঙ্গে নিয়ে মানে সেই ব্যাপারগুলোকে ইনকর্পোরেট করে একটা ম্যাট্রিক্স ফর্ম করবে এবং তার মাধ্যমে তারা মেইনটেনেন্স অ্যাক্টিভিটিগুলোকে অ্যানালাইজ করবে। মানে প্রথমত হচ্ছে টপ ম্যানেজমেন্ট, তারা পার্টিসিপেট করবে এবং কিছু থাকবে আমাদের রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার্স, তারাও এগুলোতে পার্টিসিপেট করবে। তারা কিভাবে করবে না, সিএমএস অর্থাৎ কম্পিউটারাইজড মেইনটেনেন্স ম্যানেজমেন্ট সিস্টেম। কম্পিউটারাইজড মেইনটেনেন্স ম্যানেজমেন্ট সিস্টেমটা কি, এটা আমি এর আগে একদিন একটু সংক্ষিপ্তভাবে বলেছিলাম যে বিভিন্ন ডেটা মেইনটেনেন্স রিলেটেড যে বিভিন্ন ডেটা সেগুলোকে কম্পিউটারের সার্ভারে তুলে রাখতে হবে। কোনো সফটওয়্যার থাকবে, সেটা কোনো কোম্পানির ইনস্টল করা হবে বা কোনো কোম্পানির কাছ থেকে সেটা পারচেজ করা হবে, যারা এই সফটওয়্যার বানায় তাদের কাছ থেকে এই সফটওয়্যার নিয়ে সেই সফটওয়্যারের যে সার্ভার সেখানে এই ডেটাগুলো স্টোর করে রাখা হবে। কোন কোন ডেটা স্টোর করে রাখা হবে না, মেইনটেনেন্স রিলেটেড যাবতীয় ডেটা। এই মেইনটেনেন্স রিলেটেড ডেটার মধ্যে কি কি পড়বে না, এর মধ্যে পড়বে হচ্ছে মেশিনের যে হিস্ট্রি বা মেশিনের যে নেম প্লেট, মেশিনের ডিটেলস বলতে পারো, মেশিনের ডিটেলস এটা দেওয়া থাকবে। ঠিক আছে, মেশিনের ডিটেলস মানে যদি কোনো ট্রান্সফরমার হয় তার রেটিং কত, তার ভোল্টেজ লেভেল কত, তার ভোল্টেজ রেগুলেশনস কত, কোন কোম্পানির মেক, কোন ইয়ারে ম্যানুফ্যাকচার হয়েছে, ট্যাপ চেঞ্জার আছে কিনা ইত্যাদি যাবতীয় ডিটেলস ওর মধ্যে থাকলো। এটা একটা জায়গা হলো। মেশিনের হিস্ট্রিটা মানে মেশিনটা কত সালে ইনস্টলড হয়েছে, মেশিনের ব্রেকডাউন কোনো মেজর কিছু হয়েছে নাকি কোনোদিন, সেই সমস্ত হিস্ট্রি থাকবে। কবে মেইনটেনেন্স করা হয়েছে, প্রিভেন্টিভ মেইনটেনেন্স কি কি করা হয়েছে এগুলো থাকবে। এছাড়াও ডে টু ডে বেসিসে কিছু অ্যাক্টিভিটি যেগুলোকে রেকর্ড করতে হবে। ডে টু ডে বেসিসে মানে মেশিনের মধ্যে যে সমস্ত ডেটাগুলোকে ডেলি রেকর্ড করতে হয় সেই ডেলি রেকর্ডিং এর ব্যাপারগুলোও থাকছে, যে টেম্পারেচার, তার WTI বা ওয়াইন্ডিং টেম্পারেচার কত আছে, OTI অর্থাৎ অয়েল টেম্পারেচার কত আছে, তার ভোল্টেজ কত আছে, একটা পার্টিকুলার টাইমে তার লোড কত ছিল ইত্যাদি যে রেকর্ডগুলো রেগুলারলি করতে হয় বা ডেলি করতে হয় সেগুলো এখান থেকে আমরা পেয়ে যাব। মানে তার মেশিনের হিস্ট্রি অর্থাৎ মেইনটেনেন্স কবে হয়েছে, কবে ইনস্টলড হয়েছে এবং ডেলিকার ডেলি যে ডেটা সেই সমস্ত ডেটা কোথায় স্টোর করে রাখা হচ্ছে, সিএমএমএস অর্থাৎ কম্পিউটারাইজড মেইনটেনেন্স ম্যানেজমেন্ট সিস্টেম, এই সিস্টেমের মধ্যে স্টোর করে রাখা হচ্ছে। এবার এই যে কম্পিউটারাইজড মেইনটেনেন্স ম্যানেজমেন্ট সিস্টেম এগুলো যে কোনো ভালো কর্পোরেটের কাছেই থাকবে এবং সেখানে থাকবে কিছু রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার্স। তাদের কাজই হবে এই সিএমএমএস এর মধ্যে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে অ্যানালিসিস করা। সেই ডেটা অ্যানালিসিসের কাজ এই ইঞ্জিনিয়াররা করবে এবং তারপরে তারা প্রত্যেকটা জিনিসের মধ্যে যে কোনো ভুল ত্রুটি যদি কিছু থাকে সেগুলোকে খুঁজে বার করবে। সাপোজ যদি কোনো মেশিনের ব্রেকডাউন হঠাৎ করে হয়ে যায়, ধরো একটা মোটরের হঠাৎ করে ব্রেকডাউন হয়ে গেল, তাহলে সেই মোটরের যে সিএমএমএস এর যে ডেটা স্টোর আছে সেখান থেকে ওরা বুঝতে পারবে যে মেশিনটা
যে সমস্ত প্রথমেই যেগুলো চেক করবে যে মেশিনটার লাস্ট মেইনটেনেন্স কবে হয়েছিল, সিএমএমএস এ সেটা স্টোর থাকার কথা। সেখান থেকে দেখবে যে মেশিনের বিভিন্ন যে প্যারামিটার্স গুলো আছে সেই প্যারামিটার্স গুলোর ভ্যালু কি রকম রেঞ্জে আছে, প্যারামিটার গুলো কি ডিজায়ারেবল ভ্যালুতে আছে বা ছিল, যদি থাকে তাহলে তা সত্ত্বেও কেন ব্রেকডাউন হলো সেটাকে টেস্টিং টিম অ্যানালাইসিস করবে। আর যদি দেখা যায় যে প্যারামিটার গুলো ঠিকঠাক রেঞ্জের মধ্যে ছিল না, যে সমস্ত রেঞ্জে থাকা উচিত তার যে ভ্যালুগুলো সেগুলো ছিল না, কিন্তু তা সত্ত্বেও তাহলে মেশিনটা চলছিল কেন সেটাকে অ্যানালিসিস করতে হবে। এবং সেই অ্যানালিসিস থেকে কিন্তু যার যা রেসপন্সিবিলিটি তারা কিন্তু এখানে তাতে সেটা ধরা পড়ে যাবে যে কারোর যদি রেসপন্সিবিলিটি হয় ওই মেনটেনেন্সটা করা, এবং তা সত্ত্বেও যদি দেখা যায় যে সে মেনটেনেন্স করতে গিয়ে কোনো রেকর্ড মানে টেস্টিং ছাড়াই সেই মেশিনটাকে চার্জ করে দিয়েছে, তাহলে সেটার জন্য সে অ্যাকাউন্টেবল হবে, তাকে সেটার জন্য রেসপন্সিবল করা হবে। তাহলে সকলের দায়িত্ব থাকবে যে যার যেটা কাজ সেই কাজগুলো যেন ঠিক মতো করে সিএমএমএস এ এন্টার করা হয়। আদারওয়াইজ রং এন্ট্রি যদি থাকে সেটা কিন্তু এই মেনটেনেন্স এই রিলায়েবিলিটি ইঞ্জিনিয়াররা কিন্তু সেই ব্যাপারটাকে ক্যাচ করে ফেলতে পারবে। সুতরাং টপ ম্যানেজমেন্ট যেহেতু এখানে ইনভলভ থাকছে এবং সেখানে রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার্সরাও থাকছে, সুতরাং এই মেনটেনেন্স অ্যাক্টিভিটি গুলো খুব ভালোভাবে মনিটর হচ্ছে। এবার হচ্ছে অপারেটররা কিভাবে এতে পার্টিসিপেট করবে। Operators are the owners of the facilities assets, meaning they need to take responsibility for day-to-day maintenance of the machines. মানে অপারেটররাই তো অ্যাকচুয়ালি মেশিনগুলোকে নিয়ে কাজ করছে। কোনো ফ্যাক্টরি বা কোনো কোম্পানির যাবতীয় যে অ্যাসেটস মানে যাবতীয় ইকুইপমেন্টস যা আছে সেগুলোকে চালানোটা তো অপারেটরদেরই কাজ। এখন অপারেটর ওই ইকুইপমেন্টসগুলোকে নিয়ে ডেলি কাজ করছে, সুতরাং সেই মেশিনগুলোর যে ডে টু ডে মেনটেনেন্স মানে ডেলি বেসিসে যে মেনটেনেন্স গুলো করতে হয় সেইগুলো দেখাটাও কিন্তু তাদেরই দায়িত্ব, সেগুলোকে দেখাটা তাদেরই দায়িত্ব। যদি কোনো ডে টু ডে বেসিসে মনিটরিং এ কোনো ভুল ত্রুটি পাওয়া যায় সেগুলোকে অপারেটরদের দায়িত্ব হচ্ছে উপযুক্ত কম্পিটেন্ট অথরিটিকে ইনফর্ম করা। ঠিক আছে, যদি কোনো অপারেটর ধরো ট্রান্সফরমার অপারেট করে, সেই অপারেটর যদি লক্ষ্য করে যে ট্রান্সফরমারের কোনো একটা অ্যাবনর্মাল সাউন্ড হচ্ছে বা ট্রান্সফরমারের কোনো পার্টিকুলার ফেজে হয়তো এক্সেসিভলি হিট হয়ে সেখানটা লাল হয়ে যাচ্ছে, এই জাতীয় অবজারভেশনস গুলো যদি তারা পায়, সেই অবজারভেশনস গুলোকে তারা হায়ার অথরিটিকে ইনফর্ম করবে, এটা তাদের কাজ। এবং তার সাথে সাথে যদি টু ডে বেসিস কোনো অ্যাক্টিভিটি করা যায়, যেমন হয়তো ট্রান্সফরমারের ওটিআইটা দেখা বা কয়েল টেম্পারেচারটাকে নোট করা, ডাব্লিউটিআইটা টেম্পারেচারটাকে নোট করা, ট্রান্সফরমারের যে লোড কত আছে সেটাকে নোট ডাউন করা, এগুলো তো ডে টু ডে অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটি গুলো তাদেরকে করতে হবে। এর মধ্যে কিন্তু these includes the cleaning and regular lubrication necessary for the equipment health. যদি দেখা যায় যে কোনো একটা ক্লিন, সাপোজ ধরো ট্রান্সফরমারের যে প্যানেল আছে সেই প্যানেলের মধ্যে কিছু ডাস্ট জমেছে বা কিছু ডার্ট জমেছে, সেগুলোকে ক্লিন করবে, সেটা অপারেটররাই করতে পারে। সেটার জন্য আলাদা করে মেইনটেনেন্সের লোক ডাকার প্রয়োজন নেই, তারা ডে টু ডে তারা কাজ করছে, তারা এই কাজটুকু করতেই পারে। যদি কোনো ক্লিনিং এর প্রয়োজন হয় বা কোনো লুব্রিকেশনের যদি প্রয়োজন হয়, সেই কাজগুলো তাদেরই করা দরকার। Operators are also expected to find early signs of the equipment deterioration and report them, as well as determine ways to improve the equipment operation. মানে এটা যেটা বললাম এর আগে, যে অপারেটররা যেহেতু ইকুইপমেন্টটা নিয়ে সরাসরি কাজ করছে, যদি কোনো আর্লি সিমটম দেখা যায় যে ইকুইপমেন্টটা খারাপ হতে পারে বা ইকুইপমেন্টের মধ্যে যদি আর্লি কোনো ফেলিওরের সিম্বল দেখা যায়, সেটাকে তারাই ফার্স্টলি আইডেন্টিফাই করতে পারবে এবং তারপরে তারা তাদের হায়ার অথরিটিকে ব্যাপারটা ইনফর্ম করতে পারবে এবং তারা এ ব্যাপারে সাজেশনও দিতে পারবে যে কিভাবে ওই মেশিনের অপারেশনটাকে আরো ভালো ইমপ্রুভ করা যেতে পারে, মেশিন অপারেশনটাকে আরো ইমপ্রুভ কিভাবে করা যেতে পারে সে ব্যাপারে সাজেশনসটাও ওই অপারেটররাই দিতে পারবে। তাহলে দেখো এই টিপিএম অর্থাৎ টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্সের মধ্যে অপারেটররা কিন্তু ইনভলভ হচ্ছে। আদারওয়াইজ মেইনটেনেন্সের মধ্যে কেবলমাত্র মেইনটেনেন্স টিমই ইনভলভ হতো, কিন্তু এখন অপারেশন যারা পার্সোনেল আছে তারাও কিন্তু টিপিএম এর মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে। মেইনটেনেন্স ম্যানেজার্স অ্যান্ড টেকনিশিয়ানস, মেইনটেনেন্সের লোকেরা কিভাবে এতে ইনভলভ হচ্ছে। মেইনটেনেন্স ম্যানেজার্স অ্যান্ড টেকনিশিয়ানস আর এক্সপেক্টেড to train and support the operators to
to meet their goals and perform more advanced preventive maintenance activities. They are also expected to take responsibility for improvement activities that will impact the key performance indicators set out by the reliability engineers. এটার মানে কি? এটার মানে হচ্ছে যারা মেইনটেনেন্সের সঙ্গে যুক্ত যে সমস্ত ম্যানেজার বা যে সমস্ত টেকনিশিয়ানসরা আছে তাদের দায়িত্ব হবে এই যে অপারেটর, এই অপারেটর যারা মেশিনগুলোকে নিয়ে সরাসরি বা হাতে কলমে কাজ করছে তাদেরকে ট্রেন্ড করে তোলা, তাদেরকে কিছু ট্রেনিং দেওয়া। কি ট্রেনিং দেবে? যে যদি কোনো ছোটখাটো ত্রুটি মেশিনের মধ্যে দেখা যায় সেই সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে কিভাবে রেকটিফাই করা সম্ভব, সেই জাতীয় যেগুলো অপারেটরদের পক্ষে করা সম্ভব উইদাউট মাচ ইনভলভমেন্ট, মানে খুব বেশি তাতে তাদের লেবার বা খুব বেশি পরিমাণ ইকুইপমেন্টের বা কোনো বিশেষ ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হবে না, তা সত্ত্বেও তারা এই ছোটখাটো যে মেইনটেনেন্স অ্যাক্টিভিটি যাতে তারা পারফর্ম করে নিতে পারে অপারেশনের সঙ্গে যুক্ত লোকেরা, সেটার জন্য তাদেরকে একটু ট্রেনিং দিতে হবে। এই ট্রেনিং দেওয়ার কাজটা কারা করবে? সেই কাজটা করবে হচ্ছে এই মেইনটেনেন্স ম্যানেজার অথবা টেকনিশিয়ানসরা। এবং তারা দেখবে যে এই রিলেটি যে ইঞ্জিনিয়ার্সরা আছে যারা ওই সিএমএমএস এর মাধ্যমে টোটাল মেইনটেনেন্সটাকে মনিটরিং করছে, তারা কিছু প্যারামিটার সেট করে দেবে, কি পারফরমেন্স ইন্ডিকেটর সেট করে দেবে। সেই অনুযায়ী যেন তারা নিজেদের দায়িত্বগুলোকে বুঝে নেয় এবং তাদের অ্যাক্টিভিটি, তাদের যা দৈনন্দিন কাজকর্ম তাতে তারা আরো ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারে। মেইনটেনেন্স অ্যাক্টিভিটি যেগুলো তারা করছে অলরেডি সেগুলোতে যাতে আরো ভালো ইমপ্রুভমেন্ট নিয়ে আসা যেতে পারে। হয়তো ধরো একটা প্ল্যান্টে কি পারফরমেন্স ইন্ডিকেটর হিসাবে যে রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার যারা আছে তারা হয়তো চেক করেছে এবং চেক করে বলেছে যে মেশিনের ক্ষেত্রে মেশিনের যে এফিসিয়েন্সি হয়তো গ্রেটার দ্যান ইকুয়াল টু 80% রাখতে হবে। রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার এটা একটা বলে দিয়েছে, এইখানে এই 80% থেকে বেশি হবে, এটা একটা কেপিআই, এটা হলো কি এটা কি পারফরমেন্স ইন্ডিকেটর। যদি দেখা যায় যে 80% থেকে বেশি হচ্ছে তার মানে পারফরমেন্স ভালো হচ্ছে, আদারওয়াইজ যদি পারফরমেন্স খারাপ হবে কখন? যদি এফিসিয়েন্সি 80% থেকে কম হয় তখন। তাহলে এই যাতে কি পারফরমেন্স ইন্ডিকেটর যেটাকে ওই রিলায়েবিলিটি ইঞ্জিনিয়াররা সেট করে দিয়েছে সেইটাকে যাতে ম্যাচ করা যায়, তার জন্য মেইনটেনেন্সের ইঞ্জিনিয়ারদের দায়িত্ব কি হবে? মেইনটেনেন্সের ইঞ্জিনিয়ারদের দায়িত্ব হবে উপযুক্তভাবে এই মেশিনটার মেইনটেনেন্স করা, এমন ভাবে মেইনটেনেন্স করা যাতে করে মেশিনের লসটা কমে, মেশিনের লস কমে মেশিনটা আরো হায়ার এফিসিয়েন্সিতে রান করতে পারে। তাহলে এই যে ইমপ্রুভমেন্ট করাটা, তাদের যে অ্যাক্টিভিটিটা চলছিল সেই অ্যাক্টিভিটির মধ্যে আরো ফার্দার কিছু ইমপ্রুভমেন্টের দরকার আছে, সেই ইমপ্রুভমেন্টটা কোথায় দরকার সেটাকে তারা অ্যানালিসিস করবে এবং সেই অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ তারা গ্রহণ করবে। এটা হচ্ছে ওই মেইনটেনেন্স ম্যানেজার এবং টেকনিশিয়ানদের কাজ। তাহলে তাদের মূলত দুটো কাজ, এক হচ্ছে অপারেটরদের ট্রেনিং দেওয়া, তাদেরকে উপযুক্তভাবে ট্রেন্ড করে তোলা যাতে যে সমস্ত ছোটখাটো মেইনটেনেন্স অ্যাক্টিভিটিস গুলো আছে যাতে সেগুলো অপারেটররাই পারফর্ম করে ফেলতে পারে এবং তার ফলে তাদেরকে আর সেই কাজগুলো করতে হচ্ছে না। তারা সেই সময় কি করবে? তারা আরো কিছু মেইনটেনেন্স হায়ার লেভেলের কিছু যদি মেইনটেনেন্স অ্যাক্টিভিটি করার দরকার থাকে সেগুলো পারফর্ম করতে পারবে এবং যে সমস্ত কি পারফরমেন্স ইন্ডিকেটরস গুলোকে রিলায়েবিলিটি ইঞ্জিনিয়াররা সেট করে দিয়েছে সেই প্যারামিটারস গুলোকে যাতে ফুলফিল করা যায়, সেই ক্রাইটেরিয়া গুলোকে যেন ফুলফিল করা যায়, তার জন্য উপযুক্তভাবে মেইনটেনেন্স অ্যাক্টিভিটি ডিজাইন করতে পারবে। তো এইভাবে টিপিএম অর্থাৎ টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্সের মধ্যে মেইনটেনেন্স ইঞ্জিনিয়াররা পার্টিসিপেট করলো। তাহলে দুটো পার্টি পার্টিসিপেট করে ফেললো, দুটো নয়, এখানে তিনজনের কথা বললাম। টপ ম্যানেজমেন্ট অ্যান্ড রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার তারা কিভাবে পার্টিসিপেট করলো, অপারেটররা কিভাবে পার্টিসিপেট করলো এবং মেইনটেনেন্স ম্যানেজার্স অ্যান্ড টেকনিশিয়ানসরা কিভাবে পার্টিসিপেট করলো। মানে মূল বক্তব্য এটাই যে আগে যখন টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্সের কনসেপ্টটা ছিল না তখন মেইনটেনেন্সের যাবতীয় কার্যকলাপ সেটা মেইনটেনেন্স এবং টেকনিশিয়ানসদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্সের মধ্যে ফ্রম দ্য টপ ম্যানেজমেন্ট টু দ্য অপারেটরস সমস্ত ব্যক্তিরাই কিন্তু মেইনটেনেন্সের মধ্যে ইনভলভ হচ্ছে। এটাই হলো টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স। এবার এতে অ্যাডভান্টেজ কি পাওয়া যাচ্ছে? টিপিএম এর মধ্যে অ্যাডভান্টেজ হচ্ছে ফিউয়ার ব্রেকডাউন কম হচ্ছে। কেন? when the machine operator keeps an eye out for the changes with the equipment,
big issues are more likely to be spotted early before a breakdown occurs, and this lets the maintenance team get on top of their PM maintenance schedule rather than always reacting to emergency breakdowns. এটা একটা অ্যাডভান্টেজ। টিপিএম এর একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে ব্রেকডাউনের সংখ্যাটা অনেক কমে যাচ্ছে। কেন কমছে? কারণ ব্রেকডাউন হতো কখন? আগে যখন মেইনটেনেন্সটা কেবলমাত্র এই মেইনটেনেন্সের টিমেরই দায়িত্বের মধ্যে ছিল, তখন কি হতো? তখন অপারেটরদের তো মেইনটেনেন্সটা দেখা কোনো দায়িত্বের মধ্যে ছিল না। তাহলে কোনো মেশিন যদি খারাপও হয়ে যেত, খারাপ হলে তখন মেইনটেনেন্স টিমের কাছে খবর যেত যে এইটা খারাপ হয়েছে, তখন তারা সেটা সারাতে যেত। কিন্তু টিপিএম যখন ইনকর্পোরেট করা হচ্ছে, তখন কিন্তু সমস্ত অপারেটর এবং ম্যানেজমেন্ট সবাই কিন্তু এতে ইনভলভ হচ্ছে মেইনটেনেন্সের মধ্যে। তাহলে এখন কি হচ্ছে না, অপারেটর যারা আছে তারা তো মেশিনটাকে নিয়ে সারাদিন কাজ করছে। এবার তারা দেখতে পাচ্ছে যে মেশিনটার মধ্যে যদি কোনো হঠাৎ করে কোনো পরিবর্তন দেখা দেয়, কোনো বিহেভিয়ারাল চেঞ্জ যদি দেখা দেয়, যেটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে মেশিনটার পারফরমেন্সে ডিটোরিয়েশন হচ্ছে, তাহলে তারা সেটা তৎক্ষণাৎ দেখতে পাচ্ছে এবং দেখে সেটা মেইনটেনেন্স টিমকে ইনফর্ম করে দিচ্ছে, বা তাদের পক্ষে যদি কিছু করা সম্ভব তারা নিজেরাও সেটা করছে। ঠিক আছে, এবং এর মাধ্যমে মেইনটেনেন্স টিমের কাছে খবরটা আগাম পৌঁছে যাচ্ছে এবং আগাম মেইনটেনেন্স অ্যাক্টিভিটি গুলোকে পারফর্ম করে ফেলা সম্ভব হচ্ছে, যাতে করে ব্রেকডাউনের যে সম্ভাবনা সেটাকে এড়ানো যাচ্ছে। টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স যদি না থাকতো, শুধু যদি মেইনটেনেন্সের টিমের উপরেই দায়িত্বটা থাকতো, তাদের পক্ষে তো আর সমস্ত ইকুইপমেন্ট প্রত্যেকদিন মনিটর করা সম্ভব নয়। তাদেরকে একটা টোটাল প্ল্যান্ট হয়তো দেখতে হয়, সেখানে অনেক পার্টস আছে। কিন্তু অপারেটর যারা, তারা তো একটা মেশিনই ডেলি দেখছে, তাদের পক্ষে কিন্তু মনিটরিংটা আরো অনেক ভালোভাবে করা সম্ভব। সুতরাং এইভাবে ব্রেকডাউনের সংখ্যাটাকে কমানো যেতে পারে। টিপিএম ইনকর্পোরেট করে ব্রেকডাউনের সংখ্যাটাকে কমানো যেতে পারে। ফিউয়ার ব্রেকডাউনস, সেফার ওয়ার্কপ্লেস, মানে ওয়ার্কপ্লেস কাজ করতে সেই জায়গাটা অনেক বেশি নিরাপদ। টেকনিশিয়ানস আর মাচ মোর লাইকলি টু টেক রিস্কস when rushing to fix a breakdown. So fewer breakdown generally means a safer workplace. মানে যদি কোনো ব্রেকডাউন হতো ইন জেনারেল, কোনো জায়গায় কোনো শর্ট সার্কিট হয়েছে বা কোনো ফল্ট হয়েছে, সেটাকে সারানোর জন্য আগে মেইনটেনেন্সের ইঞ্জিনিয়ার বা মেইনটেনেন্স টেকনিশিয়ানসকে ছুটে যেতে হতো। এখন যত বেশি সংখ্যায় এরকম ব্রেকডাউন হবে, তত তার বিপদের সম্ভাবনা বাড়বে, তার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বাড়বে। কিন্তু টিপিএম ইনকর্পোরেট করলে কি হচ্ছে, একই ব্রেকডাউনের সংখ্যাটা কমে যাচ্ছে, যার ফলে এরকম অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটাও কমছে। অনেক ওয়ার্কপ্লেস, যেটা কাজ করার যে জায়গা, সেটা অনেক সেফ হয়ে যাচ্ছে। On the top of that, when everyone keeps maintenance in mind, problems can be spotted and dealt with well before they become potentially dangerous situations. এটাতে কি বলছে, যখন মেইনটেনেন্সের ব্যাপারটা সকলের মধ্যে থাকছে, সকলের মেইনটেনেন্সের ব্যাপার একটু থাকছে, তখন যে কোনো ধরনের কোনো বিপজ্জনক পরিস্থিতি যদি প্ল্যান্টের মধ্যে দেখা দেয়, সেটা কিন্তু যে দেখতে পাচ্ছে, যে আইডেন্টিফাই করছে, সেই ইমিডিয়েটলি উপযুক্ত ব্যবস্থা নিজেরা গ্রহণ করতে পারলে করছে, সেটা যারা মেইনটেনেন্স করে তাদেরকে জানাচ্ছে, যাতে করে সেটাকে আরো বেশি ডেঞ্জারাস যাতে হয়ে না উঠতে পারে, তার আগেই কিন্তু ব্যাপারটা শর্ট আউট হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, ধরো একটা কেবিল আছে, একটা কেবিলের মধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন রকমের ইনসুলেশন থাকে, কেবিলের গায়ে যে ইনসুলেশন আছে। এখন ধরো একটা মেইনটেনেন্সের টিম তো আর সবসময় কেবিলটা দেখে বেড়াচ্ছে, কোনো লোক আছে হয়তো ওই কেবিলের কাছে কাজ করে, সে হয়তো দেখছে কেবিলের গায়ে এরকম চটে গেছে বা কেবিলের ইনসুলেশনটা ক্ষয়ে গেছে। এরকম ভাবে একদম আর্লি স্টেজে যদি সে দেখে মেইনটেনেন্স টিমকে ব্যাপারটা ইনফর্ম করে দেয়, তাহলে কি হবে, তাহলে এই যে জায়গায় কেবিলের ইনসুলেশনটা ক্ষয়ে গেছে, সেই জায়গাটাকে মেরামতি করা সম্ভব, বা কেবিলটাকে যদি চেঞ্জ করতে হয় করে দেওয়া হবে। মানে মেইনটেনেন্সটা অ্যাট অ্যান আর্লি স্টেজ করে দেওয়া হবে। কিন্তু তা না করে যদি সে দেখে বসে থাকতো, মেইনটেনেন্সটা তার দায়িত্ব নয় ভেবে বা সেটা তার কাজ নয় ভেবে, তাহলে কি হতো, তাহলে এই ফল্ট যেটা এরকম এক জায়গায় ক্ষয়ে গেছে, সেরকম ক্ষয়টা আস্তে আস্তে আরো বাড়তো, আরো আস্তে আস্তে বাড়তো, এবং তার ফলে একটা সময় যে এর ভেতরে যে কন্ডাক্টরস গুলো আছে, সেগুলো একটা সময় শর্ট সার্কিট হতো বা একটা ফল্ট ক্রিয়েট করতো, যার থেকে একদিকে তো ব্রেকডাউন হতো, অন্যদিকে কিন্তু অ্যাক্সিডেন্টও হতে পারতো। কিন্তু এটা কোনোটাই হলো না, যেহেতু মেইনটেনেন্সের ব্যাপারটা সকলেই মাথার মধ্যে থাকছে, যে এটা আইডেন্টিফাই করছে, সেই একটা আর্লি স্টেজ ইনফরমেশনটা উপযুক্ত অবস্থায় পৌঁছে দিচ্ছে, যার ফলে এইরকম ওয়ার্ক প্লেসটা অনেক বেশি সেফ হচ্ছে। আর অ্যাডভান্টেজ, আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে বেটার ওভারঅল পারফরমেন্স।
এটার মানে কি না, if everyone in a facility is keeping an eye on the maintenance, then small fixes will stop going undetected. Reactive maintenance and get backlog under control. It takes the pressure of small jobs off the maintenance team so that they can concentrate on bigger jobs, which increases the overall performance of your facility. এটার মানে হচ্ছে যে যখন প্রত্যেক ব্যক্তি যারা ওই কোনো প্ল্যান্টে কাজ করছে তারা একটা মেইনটেনেন্সের উপরে নজর রাখছে, তখন ছোট ছোট যে প্রবলেমস গুলো সেগুলো আর না দেখা থেকে যাচ্ছে না, মানে চোখের আড়ালে থাকছে না, সেগুলোও কিন্তু ডিটেক্টেড হচ্ছে ইজিলি এবং সেগুলো সেই মতো ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে। এবং তাতে করে কি হচ্ছে, ছোট ছোট মেইনটেনেন্স অ্যাক্টিভিটি অন্যরাই করে নিচ্ছে বলে যারা অ্যাকচুয়াল মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার্স অথবা মেইনটেনেন্স টেকনিশিয়ান তাদের উপরে চাপটা অনেক কমে যাচ্ছে এবং তারা অনেক বেটারমেন্টের দিকে নজর দিতে পারছে, মানে আরো ভালো কিছু কাজ যেগুলো আরো স্কিলের প্রয়োজন বা যেগুলোর মাধ্যমে যেগুলো অন্যান্য যে অপারেটর বা অন্যান্য পার্সোনালের পক্ষে করা সম্ভব নয়, কিন্তু করতে পারলে পারফরমেন্স আরো ভালো হয়, সেই জাতীয় কাজের দিকে তারা মনোনিবেশ করতে পারছে, যার ফলে প্ল্যান্টের ওভারঅল পারফরমেন্সটা কিন্তু ভালো হচ্ছে। সুতরাং ওভারঅল পারফরমেন্স এই টিপিএম এর মাধ্যমে অনেক বেটার হয়। এবার এই টিপিএম এর 8টা পিলার আছে। এই 8টা পিলার কি? প্রথমত একটা ফাউন্ডেশন, 5S ফাউন্ডেশন, তার উপরে হচ্ছে 8খানা পিলারের উপরে টিপিএম প্রসেসটা দাঁড়িয়ে। একটা হচ্ছে অটোনোমাস মেইনটেনেন্স, মানে মেইনটেনেন্সের একটা অটোনমি তৈরি হচ্ছে। মেইনটেনেন্সটা মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ানদের কাজ নয়, যে প্ল্যান্টে যারা কাজ করছে তারা প্রত্যেকেই মেইনটেনেন্সের অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, একটা অটোনমি তৈরি হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ব্যাপার। প্ল্যান্ড মেইনটেনেন্স, এটাও একটা ব্যাপার টিপিএম এর মধ্যে, এটা প্রপার প্ল্যানিং করে মেইনটেনেন্সটা করতে হচ্ছে, এটাও একটা ব্যাপার, যেটা একটা পিলার, মেইনটেনেন্স টিপিএম এর একটা পিলার। আর একটা হচ্ছে কোয়ালিটি ইন্টিগ্রেশন, মানে যে সমস্ত ব্যক্তিরা কাজ করছে প্ল্যান্টের মধ্যে, মেইনটেনেন্স টিম ছাড়াও তো আরো অনেকে কাজ করছে, তাদের প্রত্যেকের বিভিন্ন স্কিল আছে, সমস্ত ব্যক্তিদের যে স্কিল সেই স্কিলগুলোকে কাজে লাগানো সম্ভব হচ্ছে। নেক্সট হচ্ছে ফোকাসড ইমপ্রুভমেন্ট। ফোকাসড ইমপ্রুভমেন্টের অর্থ হচ্ছে কোনো একটা পার্টিকুলার টার্গেটকে, মানে ওই যেরকম কি পারফরমেন্স ইন্ডিকেটর যেটা বললাম, কোনো একটা পার্টিকুলার ইন্ডিকেটরকে মাথায় রেখে সেইটাকে মাথায় রেখে মেইনটেনেন্সের কাজ করা, যেটা হচ্ছে ডেডিকেটেডলি মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার এবং মেইনটেনেন্স পার্সোনেলরা করবে। তারা যে রিলায়েবিলিটি ইঞ্জিনিয়াররা যে পারফরমেন্স ইন্ডিকেটর সেট করে দিয়েছে সেটাকে ফুলফিল করবার জন্য একটা ফোকাসড ওয়েতে মেইনটেনেন্সের কাজটা করতে থাকবে। নেক্সট হচ্ছে নিউ ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট, এটাও হচ্ছে টিপিএম এর একটা পিলার। যখনই কোনো নতুন ইকুইপমেন্ট আসছে, সেই নতুন ইকুইপমেন্টটার জন্য কি কি করণীয়, সেটার জন্য প্রথমত সিএমএমএস এ ডেটা এন্ট্রি করা, সেটার জন্য একটা রেজিস্টার বানানো, সেটার মেইনটেনেন্স শিডিউল করা, এটা হচ্ছে একটা কাজ, মানে এটা একটা পিলার, মানে টিপিএম এর একটা পিলার এটা, নিউ ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট। ট্রেনিং অ্যান্ড এডুকেশন, এটাও একটা পিলার। এই ট্রেনিং অ্যান্ড এডুকেশন কারা দিচ্ছে? না মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানসরা দিচ্ছে। মূলত কাদেরকে দিচ্ছে? না তারা হচ্ছে এই অপারেটরদেরকে মূলত ট্রেন করছে, যে কি ধরনের কি পদ্ধতিতে, যে ছোটখাটো যে মেইনটেনেন্সের অ্যাক্টিভিটি যেগুলোর জন্য অতটাও স্কিলের প্রয়োজন নেই, সেই কাজগুলো কি পদ্ধতিতে করে ফেলা সম্ভব। নেক্সট আরেকটা পিলার হচ্ছে সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। সেফটি, হেলথ অর এনভায়রনমেন্ট, এটা তো বুঝতেই পারছেন, তার জন্য প্ল্যান্টের যে ওয়ার্কম্যান তাদের সেফটিটা ইমপ্রুভ হচ্ছে, হেলথ ইমপ্রুভ হচ্ছে এবং এনভায়রনমেন্টাল কন্ডিশনসটাও অনেক ইমপ্রুভ হচ্ছে। তো এটাও একটা পিলার অফ টিপিএম। আর একটা পিলার হচ্ছে টিপিএম ইন অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে, অর্থাৎ যারা ম্যানেজমেন্ট অফিসিয়ালস যারা আছে, তারাও কিন্তু টিপিএম এর মধ্যে যুক্ত হচ্ছে, কারণ তারা এই সিএমএমএস এর মাধ্যমে রিলায়েবিলিটি ইঞ্জিনিয়াররা যে ডেটা দিচ্ছে সেগুলোকে তারাও মনিটর করতে পারছে। সুতরাং যে ম্যানেজমেন্টও কিন্তু টিপিএম এর মধ্যে ইনকর্পোরেটেড হচ্ছে। সুতরাং এটাও একটা পিলার, ম্যানেজমেন্ট যারা টিপিএম এ পার্টিসিপেট করছে তারাও একটা পিলার অফ দিস টিপিএম বা টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স। ঠিক আছে? এরপরে একটা ছোট টপিক আছে, কিন্তু
সেটা আর এখন বলছি না, সেটা নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা পরে যে ছোট টপিক 5S যেটা আছে এটা পরের ক্লাসে ডিসকাস করবো। তো আজকে যেটা বলা হলো এর মধ্যে কারো কোনো ডাউট থাকলে বলো। নয়ন রঞ্জন দাস, হ্যাঁ স্যার বলুন। টিপিএম এর ফুল ফর্মটা কি? টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স। টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স। এই টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্সে কারা কারা অংশগ্রহণ করছে? এখানে যারা অপারেটর আছে তারা, আর যারা টেস্ট মানে সবাই অপারেটর, অংশগ্রহণ করছে, যারা ইঞ্জিনিয়ারিং সবাই। হ্যাঁ সবাই অংশগ্রহণ করছে। ঠিক আছে। আর সিএমএমএস এর ফুল ফর্মটা কি বিজয় ঘোষ? সিএমএমএস এর ফুল ফর্মটা কি? সিএমএমএস এর ফুল ফর্মটা বলতে পারবে রফিকুল? হ্যাঁ স্যার। দেবাশিস সিএমএমএস এর ফুল ফর্ম বলতে পারবে? হ্যাঁ তুমি বলতে পারবে সিএমএমএস এর ফুল ফর্মটা কি? সিএমএমএস কম্পিউটারাইজ মানে মেইনটেনেন্স ম্যানেজমেন্ট সিস্টেম। কম্পিউটারাইজড মেইনটেনেন্স ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক, হ্যাঁ কম্পিউটারাইজড মেইনটেনেন্স ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে কি থাকছে, কি কি ডেটা থাকছে ওখানে সিএমএমএস এর মধ্যে? সৌরভ সেন বলতে পারবে ওর মধ্যে কি কি ডেটা রাখা হয় সিএমএমএস এর মধ্যে? স্যার নতুন যদি কোনো ইকুইপমেন্ট আসে সেই ইকুইপমেন্টটার মানে মেইনটেনেন্স শিডিউল থাকছে, আর ওই মানে নতুন মেশিনটার ব্যাপারে ডিটেলস যেটা থাকছে সেটা থাকছে। আর যদি পুরোনো মেশিন হয় তার সিএমএমএস এ কি থাকবে? সে একই মেইনটেনেন্স শিডিউল থাকবে কি আর ওই ডিটেলস থাকবে? মেইনটেনেন্স শিডিউল মানে কবে কি মেইনটেনেন্স হয়েছে, ডেলি যেটা টেম্পারেচার, তারপরে ধরো ভাইব্রেশন বা এই জাতীয় জিনিসগুলো যেগুলো ডেলি মনিটর করতে হয় সেগুলোও থাকবে, সেগুলোকেও রেকর্ড করা থাকবে একদম ডে টু ডে বেসিসে, বা যেগুলো পার শিফটে মনিটর করতে হয় সেগুলো পার শিফটেই থাকবে। এবং সেই সমস্ত রেকর্ড কিন্তু স্টোর হয়ে থেকে যাবে, মানে আমি চাইলে 5 বছর আগেকার ডেটাটা ইজিলি ফেচ করতে পারবো। কোনো পার্টিকুলার ডেটের ডেটা যদি ফেচ করতে হয় সেটা কিন্তু করা যাবে। ঠিক আছে, আচ্ছা অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। অ্যাটেন্ডেন্সটা আমাকে বলো কি আছো ফার্স্টে? শান্তনা আছো? দেবস্মিতা চক্রবর্তী তো নেই। সৌরভ ঘোষ নেই। শান্তনা কবির চানক নেই। সমজিৎ ধর, শেখ আজম, জাহিরউদ্দিন, মেঘনা, অয়ন সেনগুপ্ত। Yes, sir. অয়ন সেনগুপ্ত, Yes, sir. অয়ন সেনগুপ্ত আছো ফার্স্ট। হ্যাঁ, সৌরভ কুন্ডু, দীপঙ্কর মন্ডল, সোরেন। Yes, sir. সুব্রত, কে বললে? সুব্রত না সোরেন? কে? Soren, sir. সোরেন বললে। সোরেন সাঁতরা, আচ্ছা। সুব্রত নেই। জগদীশ, চন্দন, Yes, sir. আচ্ছা। সুমিত নেই। অভিজিৎ, দাস, ইয়েস স্যার। সৈফুল নেই। শরফ, ইয়েস স্যার। রাজীব, জ্যোতির্ময়, বিপুল, Yes, sir. দেবাশিস, Yes, sir. কস্তুরী, Yes, sir. সলমান, Yes, sir. সৌরভ সেন, রাহুল মান, Yes, sir. দীপ হালদার,
ইয়েস স্যার। বিমলদার আছো? হ্যাঁ স্যার, আছি স্যার। নেই। ভাই স্যার কোনদিন আছো? স্যার আমি আছি স্যার, দীপ হালদার। দীপ হালদার আছো, জানি জানি দীপ হালদার আছো। জসিমউদ্দিন তো নেই। জসিম নেই, গোপ নেই, অজয় কুমার গোপ নেই। বিজয় ঘোষ আছো? বিজয় কুমার গোপ নেই। বিজয় ঘোষ আছো? সোমেন সামন্ত আছো কি? সোমেন সামন্ত নেই। সুব্রত মন্ডল তো আছো? সুব্রত মন্ডল কোথায় গেল? ঠিক আছে।